প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার গাণিতিক সমস্যা নিয়ে আরেকটা ক্লাস করতে যাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো এবং ক্লাসের সমস্ত প্রস্তুতি তোমাদের রয়েছে। তো গত ক্লাসটার মতনই আমরা আরও দুইটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি গত ক্লাসের যে আলোচনাটা আমরা করেছিলাম তোমরা সেটা অবশ্যই বুঝতে পেরেছো, এবং তারই ধারাবাহিকতার আজকে আলোচনাটাও গত ক্লাসের যে দুইটি গাণিতিক সমস্যা ছিল অনেকটা সেরকমই আজকে দুইটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দুটি সমস্যা আমাদের সামনে রয়েছে, বোর্ডের মধ্যে আছে। তো আমি আশা করব তোমরা আমার কথা শুনতে শুনতে এই দুইটি সমস্যা তোমরা খাতার মধ্যে লিখে রাখবে, যেমন সবসময় সেটা করবে যে যদি কোনো প্রবলেম খাতার মধ্যে লেখা থাকে, যেমন আমার কথা শুনতে থাকবা, পাশাপাশি এই লেখাটাও খাতার মধ্যে লিখে ফেলবা, কারণ একটু পরেই আমি সেটা মুছে ফেলবো। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নম্বর সমস্যা হচ্ছে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। আশা করি তোমরা খাতার মধ্যে লিখে ফেলছো। 2 নম্বর সমস্যাটা হচ্ছে 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সম্পূর্ণরূপে ক্লোরিন বিভক্ত করতে 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন লাগবে। তাহলে যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে আমি এই প্রবলেমটা মুছে ফেলবো এবং আমরা সমাধানের দিকে যাব। তাহলে আমি আশা করি তোমরা সেটা লিখে ফেলছো। আর কেউ যদি না লিখতে পারো তাহলে এটাতে ভিডিওটা তোমার কাছে আসে, একটু আকপিস করে তুমি একটু লিখে ফেলতে পারবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করে ফেলি। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হবে বা লাগবে। এক নম্বরের সমাধান। তাহলে প্রথমেই আমাদের যে বিক্রিয়াটি আছে জারণ বিজারণ বিক্রিয়া, এটা সমতাকৃত সমীকরণ আমাদের লাগবে। তাহলে তোমরা প্রথমে কথাটা লিখবা, আমি বলছি তোমরা লিখে ফেলবা। সেটা কীরকম, যে প্রদত্ত বা সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ নিম্নরূপ, এই কথাটুকু লিখে তুমি সমীকরণটা লিখে ফেলো। তাহলে সেখানে আছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট প্রশ্নের মধ্যে কিন্তু কোনো অ্যাসিডের কথা বলে নাই, বাট জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একটি অ্যাসিড ব্যবহার করতে হয়। আমরা সাধারণত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, রাইট, এবং লঘু সালফিউরিক অ্যাসিড। প্রথমে তুমি প্রোডাক্টগুলো লিখে ফেলবা। পটাশিয়ামের যৌগ হবে পটাশিয়াম সালফেট, পটাশিয়ামের যে যৌগটা হবে ইট উইল বি পটাশিয়াম সালফেট। ওকে, ক্রোমিয়ামের একটি যৌগ হবে ক্রোমিয়াম সালফেট, রাইট। ফেরাসের যৌগ হবে ফেরিক সালফেট। প্লাস কি হবে, পানি হবে। ওকে, এখন আমরা ব্যালেন্স করব। পটাশিয়াম ডাইক্রোমেট তোমরা জানো যে এটা জারক পদার্থ, আর এটা ফেরাস সালফেট হচ্ছে বিজারক পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট এই ব্যালেন্স করার মানে স্পট সমতাকরণ করার যে টেকনিকটা, সেটা কি, যে জারক এবং বিজারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে এবং ত্যাগ করে সেটা কি হিসাবে নিয়ে আসা। আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট অলওয়েজ টেক 6 ইলেকট্রন, এবং ফেরাস সালফেট থেকে প্রতি অণু থেকে আসবে একটি ইলেকট্রন। ফেরাস সালফেট থেকে প্রাপ্ত ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে রূপান্তরিত হয়। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট অলওয়েজ টেক 6 ইলেকট্রন। তাহলে 6 নাম্বার অফ ইলেকট্রন উইল বি গিভেন বাই ফেরাস সালফেট, এবং প্রতি ফেরাস সালফেট থেকে যদি একটি ইলেকট্রন পাওয়া যায় তাহলে আমার 6টি ইলেকট্রনের জন্য 6টি ফেরাস সালফেট লাগবে। তার মানে ফেরাস সালফেট হবে 6 মোল অথবা 6টি অণু।
দেন আমাদেরকে ব্যালেন্স করতে হবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে ব্যালেন্স করার আগে আমরা কি ব্যালেন্স করি? পানি ব্যালেন্স করি। পানি ব্যালেন্স করার জন্য আমাদের কি লাগবে? যে পানির যে অক্সিজেন, দিস অক্সিজেন অলওয়েজ কামিং ফ্রম দিস অক্সিডাইজিং এজেন্ট, দিস কম্পাউন্ড কন্টেন 7 অক্সিজেন, দ্যাট মিনস পানির অণুর সংখ্যা হবে 7 অণু। 7 অণুর মধ্যে 7টা অক্সিজেন আছে, 7 অণু পানি মানে 7 গুণা 14টা হাইড্রোজেন, দ্যাট মিনস সালফিউরিক অ্যাসিড উইল বি 7 মলিকুল। তার মানে আমাদের সালফিউরিক অ্যাসিড হবে 7 অণু। বাদিক ব্যালেন্স হয়ে গেল, ডান দিক ব্যালেন্স করবা। পটাশিয়াম বাদিকে 2টা আছে, ডান দিকেও 2টা আছে। ক্রোমিয়াম 2টা আছে বাদিকে, ডান দিকেও ক্রোমিয়াম আছে 2টা। হ্যাঁ, আয়রন আছে বাদিকে 6টা। তাহলে ডান দিকে 6টা বানানোর জন্য তোমাকে 3 দিতে হবে। ব্যালেন্স হয়ে গেছে। ওকে, সমীকরণ থেকে দেখা যায়। এখন লিখবা সমীকরণ থেকে দেখা যায়। সমীকরণ থেকে দেখা যায় কথাটা লিখবা, সমীকরণ থেকে দেখা যায়। কি দেখা যায়? 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমতুল্য 6 মোল ফেরাস সালফেট। আর প্রশ্নের মধ্যে বলছে যে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করার জন্য আমার কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। তার মানে এটার ভর লাগবে, এটার ভর লাগবে, অর্থাৎ আণবিক ভর, মলিকুলার ওয়েট। তাহলে দেন নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দি মলিকুলার ওয়েট অফ পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড মলিকুলার ওয়েট অফ ফেরাস সালফেট। পটাশিয়াম মলিকুলার ওয়েট কীভাবে হিসাব করি আমরা? পারমাণবিক সংখ্যার যোগফল হচ্ছে আণবিক ভর। মলিকুলার ওয়েট মানে আণবিক ভর। 2 পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39.1 ইন্টু 2 প্লাস ক্রোমিয়াম হচ্ছে 52 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 7, হিসাব করলে হবে 294.2। 294.2। এদিকে আছে 6 মোল ফেরাস সালফেট। আয়রন হচ্ছে 55.85 যোগ 32 যোগ 16 ইন্টু 4। 16 ইন্টু 4, তুমি দেখো 16 ইন্টু 4। ওকে, তাহলে 6 ইন্টু 151.85। ওকে, এটা এইভাবে রেখে দাও। এখন আমরা ঐকিক নিয়মে চলে যাব। দ্যাট মিনস 6 ইন্টু 151.85 গ্রাম ফেরাস সালফেট জারিত করার জন্য প্রয়োজন 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট। এখন তোমাকে ঐকিক নিয়মে প্রবলেমের সমাধানটা করে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? 6 ইন্টু 151.85 গ্রাম ফেরাস সালফেট জারিত হয় 294.2 গ্রাম তোমরা এক লাইনে লিখবে, যেহেতু বোর্ড ছোট এই জন্য লিখতে অসুবিধা হয়েছে। তোমরা এক লাইনে লিখবে, অর্থাৎ 6 ইন্টু 151.85 গ্রাম ফেরাস সালফেট জারিত হয় 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। অতএব 10 গ্রাম ফেরাস সালফেট জারিত হয়, তাহলে 294.2 ইন্টু 10 ডিভাইডেড বাই 6 ইন্টু 151.85। ক্যালকুলেশন করলে আসবে 3.23 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট।
একেবারে ইজি একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক। তাহলে এটাই হচ্ছে এটার আনসার। তাহলে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করার জন্য কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? 3.23 গ্রাম potassium dichromate is required to oxidize 10 gram ferrous sulfate. That is the answer of this question. Okay? তাহলে আমরা এখন তোমরা লিখে ফেলো, আশা করি তোমরা লিখে ফেলতে পারছো। আমি একটু সময় দিচ্ছি, আধা মিনিট সময় দিলাম। যদি কারো লিখতে অসুবিধা হয় তাহলে এখন কমপ্লিট করে ফেলো, কারণ আমরা 2 নম্বর প্রবলেমের সমাধান করতে যাচ্ছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা এই প্রবলেমটা মুছে ফেললাম। আশা করি এই সময়ের মধ্যে তোমরা লিখে ফেলতে পারছো। দুই নম্বর প্রবলেম হচ্ছে, 2 নম্বর প্রবলেমে কি বলছে তোমরা খাতা একটু চেক করে দেখো। আমি পড়ছি যে 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সম্পূর্ণরূপে ক্লোরিন বিমুক্ত করতে 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন লাগবে? এই ক্ষেত্রেও আমাদের সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটা লাগবে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ প্রবলেম সমাধান করতে গিয়ে আমরা লিখে ফেলি সমতাকৃত সমীকরণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখানেও তোমাকে একটা অ্যাসিড দিতে হবে, দ্যাট শুড বি সালফিউরিক অ্যাসিড। এবং সমতাকৃত সমীকরণের সমতাকরণের প্রথম ক্ষেত্রেই ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট অফ দিস রিয়াকশন। তাহলে পটাশিয়ামের যে প্রোডাক্ট হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাসের প্রোডাক্ট হবে ম্যাঙ্গানাস সালফেট, সোডিয়ামের প্রোডাক্ট হবে সোডিয়াম সালফেট, প্লাস সোডিয়ামের সাথে ক্লোরিন আছে, ক্লোরিনের একটি প্রোডাক্ট হবে, দ্যাট উইল বি ক্লোরিন। কারণ প্রশ্নের মধ্যেই বলছে ক্লোরিন বিমুক্ত করতে, সম্পূর্ণরূপে ক্লোরিন বিমুক্ত করতে, তাহলে ক্লোরিন একটি প্রোডাক্ট হবে। লাস্ট প্রোডাক্ট উইল বি ওয়াটার, পানি হবে। এখন ব্যালেন্স করতে হবে, তো নিশ্চয়ই জানো ব্যালেন্সের সিস্টেমটা ওইটাই। এই জারক পদার্থ কয়টা ইলেকট্রন গ্রহণ করে, আর এটা হলো বিজারক পদার্থ। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে বিজারক পদার্থ, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক পদার্থ। তাহলে আমি ছোট করে লিখে রাখি এখানে যে জারক, আর এটা বিজারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে কয়টা ইলেকট্রন গ্রহণ করে তোমরা জানো? 5টা। আর সোডিয়াম ক্লোরাইড থেকে কয়টা ইলেকট্রন আসবে? প্রতি অণু থেকে 1টা। তাহলে ইলেকট্রনের সমতা করতে হবে কিভাবে? জোড় সংখ্যা ইভেন নাম্বারে ইলেকট্রনের সমতা করতে হবে। তাহলে এটাকে 2 অণু যদি দাও, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 অণু 10টা ইলেকট্রন গ্রহণ করবে, আর 10 অণু সোডিয়াম ক্লোরাইড থেকে 10টি ইলেকট্রন আসবে। তাহলে জারক এবং বিজারক কিন্তু ব্যালেন্স হয়ে গেল। দেন হোয়াট উইল বি দ্য হোয়াট নাম্বার অফ সালফিউরিক অ্যাসিড ইজ রিকোয়ার্ড? ওইটা ব্যালেন্স করবা কিভাবে? Before the balancing of sulfuric acid, number of mole of sulfuric acid, you have to balance the molecule of water. এবং ওয়াটার মলিকুল কতটা উৎপন্ন হবে সেটা ক্যালকুলেশন করা হয় কি দিয়ে? কারণ ওয়াটার মলিকুলের অক্সিজেন, this oxygen is always coming from oxidizing agent, that means potassium permanganate. এখানে কয়টা অক্সিজেন আছে? 2 অণুর মধ্যে দেখো কয়টা আছে? 4 দুগুণে 8টা। তাহলে 8 অণু পানি হবে। 8 অণু পানি মানে কতটা হাইড্রোজেন? 16টা হাইড্রোজেন। 16টা হাইড্রোজেন পাওয়া যাবে 8 অণু সালফিউরিক অ্যাসিড থেকে, 8 দুগুণে 16। তাহলে বাঁ দিক ব্যালেন্স হয়ে গেল। আর ডান দিক ব্যালেন্স করতে গিয়ে শুধুমাত্র তোমার পটাশিয়াম দুইটা আছে, ম্যাঙ্গানিজ দুইটা আছে, এখানে আছে 10টা সোডিয়াম, তোমার এখানেও 10টা সোডিয়াম থাকতে হবে। দ্যাট মিনস ইট উইল বি 5 মোল। এখানে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন আছে কয়টা? 10টা। তাহলে এখানে তোমাকে 5 দিতে হবে। ওকে, ব্যালেন্স হয়ে গেল। এখন এটা টাইট্রেশনের মাধ্যমে যেতে হবে, যেহেতু আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, সুতরাং টাইট্রেশনের মাধ্যমে যেতে হবে। তখন আমরা এখানে কি লিখি? জারণ বিজারণ বিক্রিয়ার
গণনার উপযোগী সমীকরণ। কথাটা লিখে নিবা, জারণ বিজারণ বিক্রিয়ার গণনার উপযোগী সমীকরণ। আমি লিখে দেই, জারণ বিজারণ বিক্রিয়ার, সরি এটা লিখবা জারণ বিজারণ টাইট্রেশন প্রক্রিয়ার, টাইট্রেশন টাইট্রেশন প্রক্রিয়ার গণনার উপযোগী, জারণ বিজারণ টাইট্রেশন প্রক্রিয়ার গণনার উপযোগী সমীকরণ V1S1 ইকুয়াল টু V2S2। এটা হচ্ছে জারকের অংশ, জারকের জন্য, আর এটা হচ্ছে বিজারকের জন্য। জারকের অংশকে গুণন দিতে হবে বিজারকের মূল সংখ্যা দ্বারা, আর বিজারকের অংশকে গুণন দিতে হবে জারকের মূল সংখ্যা দ্বারা। এটাই হলো প্রকৃত গণনার উপযোগী সমীকরণ। ওকে, এখন আমরা এই মানগুলো সাজাবো। আমি এইটুকু মুছে দিলাম, তবে এখানে সাজাও। জারকের আয়তন V1, জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন লাগবে, দ্যাট শুড বি ক্যালকুলেট। জারকের ঘনমাত্রা S1 কত দেওয়া আছে, 0.1 মোলার। বিজারকের আয়তন V2, বিজারকের আয়তন V2, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আয়তন দেওয়া আছে 25 সেন্টিমিটার কিউব। বিজারকের ঘনমাত্রা S2 0.1 মোলার। ওকে, তাহলে আমরা এটাকে সাজিয়ে ফেলি। আমরা কি ক্যালকুলেশন করব, V1 এর মান। তাহলে তুমি V1 সাজাও, V1 ইকুয়াল টু 2V2S2 ডিভাইডেড বাই 10 V1, 2 V1 এর মান বসাও, 25 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 10 ইন্টু 0.1 সমান ক্যালকুলেশন করলে হবে 5 সেন্টিমিটার কিউব। দ্যাট ইজ দ্য আনসার। দ্যাট মিনস 5 সেন্টিমিটার কিউব, 5 সেন্টিমিটার কিউব শেষ। 5 সেন্টিমিটার কিউব potassium permanganate is required to oxidize the given volume of sodium chloride। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণরূপে জারিত করতে বা ক্লোরিন বিমুক্ত করতে 5 সেন্টিমিটার কিউব পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে যে ছোট দুইটি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম সেই দুটি প্রবলেম তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসগুলো আবার তোমরা দেখবে, চর্চা করবে, অনুরূপ অঙ্ক করবে। আশা করি সামনে যে পরীক্ষায় তোমাদের এই জাতীয় প্রবলেমগুলো থাকতে পারে। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য সুন্দর করে প্রস্তুতি নাও। সবাইকে ধন্যবাদ।